হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমামিটার ওয়ারিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল মেন্স 2022-এর জিকে প্র্যাকটিস সেট হিসাবে আজকের ক্লাসটা আমরা করব। এখানে টোটাল 25টা কোশ্চেন রয়েছে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটাই আশা করব। আর একটা কথা জাস্ট শুরুতে বলে নেব যে আই এম রিয়েলি সরি, আজকে তোমাদের জিকে পোস্টমর্টেম ক্লাস দেওয়ার কথা ছিল, বাট সময় একদম করে উঠতে পারিনি, কোনোভাবে টাইম বের করতে পারিনি, যে কারণে ক্লাস দিতে পারিনি। এই মুহূর্তে তোমাদের যাতে ক্লাস একদম ফাঁকা না যায় তার জন্য এই ক্লাসটা প্রোভাইড করলাম। পুরনো একটা সেট হাব ছিল তৈরি করা, সেখানেই আর কি কিছু কোশ্চেন অ্যাডিশন করে তৈরি করা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে। ওকে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন রয়েছে, কালিদাস কার সভাকবি ছিলেন? চন্দ্রগুপ্ত প্রথম, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যার আর এক নাম ছিল বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, ঠিক আছে। এই বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় 9জন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যাদেরকে নবরত্ন বলা হতো, তার মধ্যে একজন হলেন কালিদাস। পরের প্রশ্ন হলো, ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1940, 1942, 1945, 1947। সঠিক উত্তর হবে 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশন 1942, আর যেটা ক্যাবিনেট মিশন সেটা হলো 1945। ঠিক আছে, ক্যাবিনেট মিশন 1945 মনে রাখবে। পরের প্রশ্ন দেখব, ধারা 17-তে কোনটি বিলুপ্তির কথা বলা হয়েছে? ধারা 17-তে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার কথা বলা হয়েছে, যেটা বিলুপ্তির কথা বলা হয়েছে সেটা হলো অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তার এক বছর পরে 1829 সালে তোমার কি হচ্ছে, সতীদাহ প্রথা রদ করা হচ্ছে। ঠিক আছে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে 1828, 1829-এ সতীদাহ প্রথা রদ লর্ড বেন্টিংকের সময়কালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায়। চলো পরের প্রশ্ন দেখব। রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা সিনেমা শিল্পীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে নার্গিস দত্ত। সঞ্জয় দত্তের ঠাম্মা বলতে পারো। সঞ্জয় দত্তের বাবার মা নাম হলো নার্গিস দত্ত। তিনি ছিলেন রাজ্যসভায় মনোনীত প্রথম সিনেমা শিল্পী। এবার দেখো, রাজ্যসভায় রাষ্ট্রপতি টোটাল 12 জনকে নিয়োগ করতে পারেন। ঠিক আছে, রাজ্যসভায় সিট কত? টোটাল হলো 245। 245-এর মধ্যে 12টা সিট তোমার রাষ্ট্রপতি নিয়োগ করেন। ওকে, পরের প্রশ্ন দেখব। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, এই পার্টি প্রতিষ্ঠা করেছিলেন বি.আর. আম্বেদকর। সালটাও একটু জেনে নাও, 1957 সালে তোমার তৈরি হয় রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। বি.আর. আম্বেদকর তৈরি করেন, বাবা সাহেব আম্বেদকর। সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ বা গ্রামাটিস্ট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে পাণিনি। পাণিনির লেখা গ্রন্থের নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। ওকে, পরের প্রশ্ন দেখব। কোন মহাজন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এটা অসমক। অসমক ছিল একমাত্র মহাজন পদ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। টোটাল মহাজন পদের সংখ্যা কত? টোটাল মহাজন পদ হলো 16টা, যে কারণে আমরা বলে থাকি ষোড়শ মহাজন পদ। ষোড়শ কথার অর্থ হলো 16। ঠিক আছে, তার মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত হলো অসমক। আর সব থেকে শক্তিশালী যদি বলা হয় তাহলে হয়ে যাবে মগধ। দেখো, এইভাবে অনেক দিন পর আর কি ভিডিও বানাচ্ছি, একদম পরিস্থিতি প্রতিকূল হলে আর কি যা হয়, মানে হাতে লিখতে হচ্ছে স্ক্রিনের উপর। তো যাই হোক, একটু আজকে অ্যাডজাস্ট করে নাও। বর্তমানে লোকসভায় রাষ্ট্রপতি কতজন প্রার্থী নিয়োগ করেন, মনোনয়ন করেন? সঠিক উত্তর হয়ে যাবে 0। কারণ রিসেন্টলি আমাদের জানো যে বিল পাস করা হয়েছে, সেটা আইনেও পরিণত হয়েছে, যে লোকসভায় রাষ্ট্রপতি কোনো মানে প্রার্থী মনোনয়ন করতে পারবে না। অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে 2টো সিট সংরক্ষিত ছিল, 2টো সিট অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য ছিল, সেই অ্যাংলো ইন্ডিয়ানদের সিট দুটো অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, যে কারণে লোকসভায় রাষ্ট্রপতি বর্তমানে কোনো প্রার্থী মনোনয়ন করেন না। ওকে, তাহলে 0 পদ তিনি নিয়োগ করেন। পরের প্রশ্ন হলো, কলমকারি পেন্টিং কোন রাজ্যের চিত্রশৈলী?
কলমকারি পেন্টিং, এটা অ্যাকচুয়ালি এই পেন্টিংটা তোমার আর কি জামা কাপড়ের ওপর আর কি তৈরি করা হয় তোমার, কি বলবো, এবং এর মেন থিম হলো রামায়ণ এবং মহাভারত। রামায়ণ এবং মহাভারতের কাহিনী অবলম্বনে আর কি এই পেন্টিংটা তৈরি করা হয় কাপড়ের উপর। তো সেই কলমকারি পেন্টিং হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্রশৈলী। এটা ইরান থেকে আর কি কালেক্ট করা এবং বর্তমানে তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যে চালু রয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। নিম্নোক্ত কোন ধাতুটি সব থেকে বেশি বিক্রিয়াশীল, মানে সব থেকে মোস্ট রিয়েক্টিভ ধাতু বা তোমার মেটাল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এটা পটাশিয়াম। পটাশিয়াম হবে সব থেকে রিয়েক্টিভ বা বিক্রিয়াশীল আর কি মৌল এবং তার সাথে ধাতু অবশ্যই। ঠিক আছে, তাহলে পটাশিয়াম হয়ে গেল সব থেকে বিক্রিয়াশীল বা মোস্ট রিয়েক্টিভ মেটাল। পরের প্রশ্ন দেখব, কোনটি মার্স গ্যাস নামে পরিচিত? মার্স গ্যাস নামে পরিচিত হলো মিথেন। মিথেন গ্যাসটা মার্স গ্যাস নামে পরিচিত। এটাকে উইল দ্য উইস্প বা আলিয়া ভূত বলা হয়। ঠিক আছে, কারণ জলাশয়ে যখন পাতা পচে যায় তখন মার্স গ্যাস তৈরি হয় এবং এটাই কিন্তু অনেক সময় আগুন লাগার কারণ হয়ে আর কি দেখা যায়, যে কারণে অনেক সময় বলা হয় যে এটাকে ভূত আর কি বলে আখ্যা দেওয়া হয়। এটাকে ইংরেজিতে বলে উইল দ্য উইস্প বা আলিয়া ভূত। এটা হলো সেই মার্স গ্যাস। ঠিক আছে, সিএনজি আমরা যে ব্যবহার করি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সেই সিএনজির মধ্যেও কিন্তু এই মিথেন গ্যাসটাই থাকে। চলো পরের প্রশ্ন দেখব, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার। দেখো এই বিম্বিসার আর বিন্দুসারের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। বিম্বিসার হলো হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, যার পুত্রের নাম হলো অজাতশত্রু এবং অজাতশত্রু তার পিতাকে অর্থাৎ বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন এবং সেই অজাতশত্রু কী করেছিলেন? তিনি প্রথম বৌদ্ধ সঙ্গীতি আর কি সূচনা করেছিলেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতি যেটা হয়েছিল সেটার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অজাতশত্রু এবং তার পিতা হলো বিম্বিসার, হর্যঙ্ক বংশের যিনি প্রতিষ্ঠাতা। এই বিম্বিসার তোমার শ্রেণিক নামে পরিচিত। শ্রেণিক বা অনেক সময় সেনিয়া বলা হয়ে থাকে, সেনিয়া নামে পরিচিত হলেন এই বিম্বিসার। আর বিন্দুসারটা হলো অশোকের পিতার নাম বিন্দুসার, বা চন্দ্রগুপ্ত মৌর্য যিনি রয়েছেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, তার পুত্রের নাম হলো বিন্দুসার। ওকে, অপশন এ যেটা রয়েছে সেই বিন্দুসার হলো অশোকের পিতা। চলো পরের প্রশ্ন দেখব, পুনে এক সময় ড্যাশ রাজাদের রাজধানী ছিল? সিন্ধিয়া, হোলকার, ভোঁসলে, পেশোয়া। দেখো সবগুলোই কিন্তু মারাঠা রাজাদের কথা দেওয়া রয়েছে। একটু টাফ কোশ্চেন এটা অবশ্যই। পুনে কোন রাজাদের রাজধানী ছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পেশোয়া। দেখো পেশোয়া পদটা কি? পেশোয়া হলো মারাঠা সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি, তার যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী পদটাকে বলা হতো পেশোয়া। ঠিক আছে, সেই পদটা পরবর্তীকালে বংশানুক্রমিক হয়ে যায় এবং সেইটাই আর কি মারাঠা সাম্রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সেই পেশোয়া কোথায় সাম্রাজ্য মানে মেনলি শাসন করতো? তাহলে হয়ে যাবে তোমার মারাঠা সাম্রাজ্যের কেন্দ্র যেটা সেইটাই তোমার মহারাষ্ট্রটা আর কি পরিচালনা করতো এবং তাদের রাজধানী ছিল এই পুনেতেই তোমার বলতে পারো ছত্রপতি শিবাজিরও রাজধানী ছিল। ওকে, তাহলে পেশোয়া রাজাদের রাজধানী ছিল পুনে। চলো পরের প্রশ্ন দেখব, চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এটা আহমদনগর। দেখো অ্যাকচুয়ালি এই চাঁদ বিবি জানো তো আহমদনগরের কন্যা ছিলেন আর বিজাপুর রাজ্যের তিনি স্ত্রী ছিলেন। বিজাপুরের রাজার তিনি স্ত্রী ছিলেন। রাজা মারা যাওয়ার পর তার সিংহাসনে বসার কথা, কিন্তু তার জায়গায় তার ভাই বসেছিল, যে কারণে চাঁদ বিবি সেইখানে আর থাকেননি, তার বাবার আর কি সাম্রাজ্যে চলে আসেন আহমদনগরে এবং সেখানে এসে তিনি রাজ্য পরিচালনা করতেন। এবং চাঁদ বিবি এই জন্যই পরীক্ষায় আসে যে 1595 সালে আকবরকে তিনি পরাজিত করেছিলেন। চাঁদ বিবি আকবর সমস্ত যুদ্ধে জিতেছিল ঠিক কথায়, কিন্তু এই একমাত্র চাঁদ বিবির কাছে যুদ্ধে হেরে গেছিল, আহমদনগর জয় করতে পারেননি। ঠিক আছে, যে কারণে চাঁদ বিবি খুব ইম্পর্ট্যান্ট, এটা থেকে পরীক্ষা আসে। সালটা মনে রাখবে 1595। পরের প্রশ্ন দেখব, ডান্ডি লবণ সত্যাগ্রহে গান্ধীজির সাথী কতজন ছিলেন? গান্ধীজির সাথী ছিলেন টোটাল 78 জন, মানে 78 জন অনুগামী নিয়ে গান্ধীজি ডান্ডি মার্চ করেছিলেন লবণ সত্যাগ্রহ আর কি শুরু করার উদ্দেশ্যে। ওকে, চলো পরের প্রশ্ন দেখব, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি ছিল, যেটা বর্তমানে কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটকা।
তাহলে কর্ণাটকের হাম্পিতে তোমার বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। বিজয়নগর কে প্রতিষ্ঠা করে? হরিহর ও বুক্কা। হরিহর বড় ভাই, বুক্কা হলো ছোট ভাই, দুজন মিলে আর কি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখব, মূত্রের বর্ণ ঈষৎ হলুদ হয় কেন? মূত্রের মধ্যে কি থাকে যে কারণে মূত্রের বর্ণ হলুদ হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইউরোক্রম। ইউরোক্রমের উপস্থিতির জন্য মূত্রের বর্ণ হলুদ হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? অন্তঃক্ষরা, এখানে তোমার মিশ্র গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু আসবে না, এখানে শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে থাইরয়েড। দেখো তোমার এখানে আর বৃহত্তম ক্ষুদ্রতম যদি বলা হতো স্মলেস্ট যদি বলা হতো তাহলে হয়ে যেত পিটুইটারি। ঠিক আছে, পিটুইটারি হলো ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি আর থাইরয়েড হলো বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। তোমাকে টুইস্ট করার জন্য এখানে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে দেওয়া থাকতে পারে, কিন্তু অগ্নাশয়ে একটা মিশ্র গ্রন্থি, এটা আমাদের মাথায় রাখতে হবে। উত্তর হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু থাইরয়েড, কারণ অন্তঃক্ষরা গ্রন্থি তোমাকে কোশ্চেন চেয়েছে। বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কি হয়ে যাবে? থাইরয়েড। ওকে, আর সব থেকে বড় গ্রন্থি কোনটা? তাহলে হয়ে যাবে যকৃৎ। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি, দেখো পোড়া কচুরি কে খাবে? যে অন্ধ সেই খাবে, সে দেখতে পাবে না কোনটা পোড়া কোনটা ভালো সেটা বুঝতে পারবে না, সেই খাবে পোড়া কচুরি। তাহলে পরে পোড়া কচুরি কে খাবে? অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশ। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত? দেখো ছোট সোনা আর বড় সোনা। বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত? মালদাতে অবস্থিত। আর ছোট সোনা মসজিদ কোথায়? বর্তমানে তোমার ওটা বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে, বাংলাদেশে অবস্থিত ছোট সোনা মসজিদ, আর বড় সোনা মসজিদ হয়ে গেল মালদাহে অবস্থিত। পরের প্রশ্ন দেখব, ইলেকট্রিক ফিউজ তার কি দ্বারা নির্মিত? ইলেকট্রিক ফিউজ তার মানে ধরো তোমার প্রত্যেকটা বোর্ডে দেখবে একটা ফিউজ বলে লাগানো থাকে, যেটা আর কি ওভার যদি কারেন্ট ফ্লো হয় সেখান দিয়ে, মানে ধরো বাজ পড়েছে, সেক্ষেত্রে কী হবে? ওভারফ্লো ওখানে হবে। ওভারফ্লো হলে পরে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হওয়ার ফলে কী হবে? বোর্ডের সাথে আর কি যেগুলো ইনগ্রেডিয়েন্ট যুক্ত রয়েছে, ধরো টিভি, ফ্রিজ, যেগুলো যুক্ত রয়েছে, তাহলে যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে সেই জিনিসগুলো ক্ষতিগ্রস্তের হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তাহলে ইলেকট্রিক ফিউজ কী দ্বারা নির্মিত? এই ইলেকট্রিক ফিউজ তার একটা স্পেশাল আর কি অ্যালয় বা এটা হলো সংকর ধাতু। কি এখানে রয়েছে? টিন আর লেড। ঠিক আছে, টিন আর লেড। টিন হলো এসএন আর লেড হলো পিবি। দেখো এখানে আমি একটা জিনিস বলে দেবো, শর্ট ট্রিক বলে দেবো। দেখো পাসিনা মানে হিন্দিতে কি বলে? সোয়েট, বা তোমার ঘামকে বলা হয় পাসিনা। ঠিক আছে, পিবি দিয়ে পাসিনা, পা আর এসএন দিয়ে সিনা। ঠিক আছে, পাসিনা কখন হবে? যখন অতিরিক্ত হিট হবে তখনই তো পাসিনা হবে বা ঘাম হবে। তাহলে পরে অতিরিক্ত হিটের জন্য কি হয়ে যায়? ফিউজ তার পুড়ে যায়। তাহলে পরে সেক্ষেত্রে পাসিনা বা পিবিএসএন, পিবি মানে হলো লেড আর এসএন মানে হলো টিন, তাহলে টিন ও লেড দ্বারা নির্মিত হলো ইলেকট্রিক ফিউজ তার। পরের প্রশ্ন দেখব, রাজীব গান্ধী খেলরত্ন কবে দেওয়া শুরু হয়? দেখো রাজীব গান্ধী খেলরত্নের বর্তমানে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। কি নাম রাখা হয়েছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, এবছর দেওয়া হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, যার মধ্যে ক্রিকেটের মধ্যে কে পেয়েছেন? ক্রিকেটের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্রিকেট আর ফুটবল। ক্রিকেট থেকে কে পেয়েছেন? মিতালি রাজ। আর ফুটবল থেকে কে পেয়েছেন? সুনীল ছেত্রী। ওকে, এবার রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে। 1992 সালে রাজীব গান্ধী মারা যাওয়ার পর সেই বছরই চালু করা হয় তোমার কি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এটা হলো খেলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার, যেটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন দেখব, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটা? আমাকে এখানে বদ্বীপ বলেনি, বিশ্বের বৃহত্তম দ্বীপ বলেছে। বিশ্বের বৃহত্তম দ্বীপ হয়ে যাবে তোমার গ্রিনল্যান্ড। ঠিক আছে, গ্রিনল্যান্ড হয়ে গেল বিশ্বের বৃহত্তম দ্বীপ। আর যদি বদ্বীপ বলতো তাহলে অবশ্যই হতো সুন্দরবন। এবং সুন্দরবন শুধুমাত্র ভারতবর্ষেরটা নয়, ভারত বাংলাদেশ দুটো, মানে আমাদের পশ্চিমবঙ্গের অংশ এবং বাংলাদেশের অংশ টোটাল নিয়ে যে বদ্বীপটা, সেটা হলো সব থেকে বৃহত্তম বদ্বীপ। এবার বৃহত্তম নদীদ্বীপ যদি বলা হয়, নদীদ্বীপটার নামটাও আমি লিখে দিচ্ছি, মাজুলি। ঠিক আছে, মাজুলি হলো বৃহত্তম নদীদ্বীপ, যেটা কোন নদীর উপর নির্মিত? ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হলো মাজুলি। চলো পরের প্রশ্ন দেখব, এটা লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস এই উক্তিটি কার? এই উক্তিটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতীর। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে
তোমার কি তৈরি করেন? আর্য সভা তোমার মানে স্থাপন করেন 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনিই বলেছিলেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, মানে ভারতীয়দের জন্যই হলো ভারত, বাইরের লোকেদের জন্য ভারতবর্ষ নয়। ওকে, তাহলে ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস এই উক্তিটির বক্তা কে হয়ে গেলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা কিন্তু অনেক দিন চাপা পড়ে গেছিলো, তারপর এটা ধরো স্বামী দয়ানন্দ সরস্বতী নেই, সেখানে তোমাদের অপশান থাকতে পারে বদরুদ্দিন তায়েবজি, এবং সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। বদরুদ্দিন তায়েবজি হলেন প্রথম মুসলিম আইএনসি প্রেসিডেন্ট, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বা কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন বদরুদ্দিন তায়েবজি। তিনি কিন্তু এই কথাটা আবার ফেমাস করেছিলেন পরবর্তীকালে, ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস। ওকে, এই ছিল আজকের ক্লাস। দেখো, খুব কম টাইম নিলাম, কিন্তু তোমাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি প্র্যাকটিস করিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার হাতে একদমই টাইম ছিল না, যে কারণে ফুল একটা সেট তৈরি করব এবং সেটা ডিসকাশন করে দেব, এরকম একদমই মানে টাইমই পাইনি আমি আর কি। তো এর জন্য আমি রিয়েলি সরি। আগামীকাল দেখা হচ্ছে। আগামীকাল তোমাদের কিছু একটা রাত্রে যদি সেট তৈরি করতে পারি ভালো, তাহলে পরে একটা লামসাম সেট তোমাদের দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। ওকে, ভালো থেকো সকলে। কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেক দিন পর এরকম একটা ক্লাস দিলাম, এখন তো লাইভ ক্লাসই চলছে। তো যাই হোক, ভালো থেকো, পড়াশোনা করো, আমি সাথে আছি তোমাদের।